না করে দিলে নখগুলো অসমান থাকলে কোথাও কবে থেকে আমি এই চুলগুলো বকাবকি করি, সে ছাড়ানো হয় না আর তেল দেওয়া হয় না, সে আমি আর ডাইকে কাছে বসাতে পারিনি মোটাটা। দেখো ডাঁটাগুলো কি সুন্দর হয়েছে একদম। আমাদের প্রতিদিন সকালবেলা শুরু হয় এই শ্যামল গ্রাম্য প্রকৃতির মাঝখানে, যেখানে কখনো মৃদুমন্দ বাতাস, আবার কখনো ঘূর্ণিঝড়ের চোখ রাঙানি, কখনো কালো মেঘ, কখনো প্রখর রৌদ্র। আর এই সব কিছু ক্যামেরাবন্দি করি আমরা আমাদের দূর দূরান্তের দর্শক বন্ধুদের জন্য, আর তারাও ভালোবাসা পাঠান হাজার হাজার মাইল দূর থেকে। তাই তো খিলখিলিয়ে হেসে ওঠে ঝড়খালি সুন্দরবন, তাই তো সমৃদ্ধ হয় আপনাদের সাথী বিপ্লব। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত তথা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। তো চলুন আজকের আপনাদের সঙ্গে আরো একটা ভিডিও শেয়ার করব, আর সেই সঙ্গে সঙ্গে আপনারা সম্পূর্ণ পর্বটি সাথে থাকুন। আশা করি আপনাদের দেখতে ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। এখন আমি নেল কাটা নিয়ে চলে এসেছি। মা অনেকদিন ধরেই বলছে মায়ের হাতের নখগুলো নাকি একটু বেড়েছে। মার আবার কি হয়, একটুখানি সামান্য নখ হলে মা মনে করে কি অনেকটা নখ বড় হয়ে গেছে। তো আমি দেখে দেখে এখন কাটার মতো হয়েছে নখগুলো, এবার কাটবো মায়ের হাতের নখগুলো। মায়ের নখগুলো কিন্তু ভীষণ পাতলা একেবারে। আরে একটু একটু মুখ হলে আমার যেন মন অসহ্য লাগে। তো তুমি যখন থেকে বলছো তখন কিন্তু কাটার মতো হয়নি, এবার তাও একটু একটু নখ বড় হয়েছে, কেটে দেওয়া যায়। আর ওই তখন ওই ছোট ছোট নখগুলো কাটতে গেলেই রক্ত টক্ত বেরিয়ে যাবে, কোথায় লেগে যাবে। আসলে আমি তো সে চালনা করেও এখন আর নখ কাটতে পারিনি। এরকম না করে দিলে নখগুলো অসমান থাকলে কোথাও এই আঙুলগুলো লেগে গেলে তখন ইয়ে হয়ে যাবে, ছুলে যাবে। ওই কারণে আমার বল ওর নখ কাটতে জানে না, দিচ্ছে না। তোমার বাবা কি সুন্দর করে নখ কাটে, প্রায় বলি ব্যথা দেখছো। বাবা এমনিতেই বলি, বাবার নখ টক দেখেছো? বাবা এত মাঠে নাচতো, তার কি বাবার নখে কিন্তু কোনো লাল দাগ নেই, পরিষ্কার। একেবারে আঙুল টাঙুল পরিষ্কার করবে, একটা একটা করে আঙুল পরিষ্কার করবে প্রত্যেক দিন বেড়াইতে ডুলে তারপর ওঠে। আমার তো তড়ি ঘড়ি উঠে গেলাম। কবে থেকে আমি এই চুলগুলো বকাবকি করি, সে ছাড়ানো হয় না আর তেল দেওয়া হয় না, সে আমি আর ডাইকে কাছে বসাতে পারিনি মোটাটা। নাগাল পাবো তারপর তো। আর এদিকে আমি পেয়ারা খাচ্ছি বসে বসে, আর মার কাছ থেকে চুলে তেল দিয়ে নেবো এবং চুল ছাড়িয়ে নেবো। এই ফাঁকটা আমি দেখলাম যে পেয়ারা খাচ্ছে বসে, এই সুযোগে যাই দেখি মোটাটা ফাঁকা করেন। এ কাজ সে কাজ ও কাজ মাঠের কাজ দেখে শুনে আমি আর ফাঁকা বলি। তারপর দুপুরের পর যখন সময় হয় তখন তো আমি ভীষণ ভাবে ঘুমিয়ে ব্যস্ত থাকি। ঘুমির সাগর, আজ দুদিন ঘুমাই দুপুরে খেয়ে, আর আমি ফোন করি 6টা বাজলে তারপরে ঘুম ভাঙে। কি ঘুমে। একটা কথা শুনবে, একদিন চুল এত জড়িয়ে গেছে, আমি খাবে বলছে চুলগুলো কেটে দিতে হবে। হ্যাঁ, আর তখন ভাই ফোন করেছে, ঘরে বলছে কেন চুল কেটে দিতে হবে কেন, চুলের কি অসুবিধা হচ্ছে? মা বলছে জড়িয়ে যাচ্ছে। তো ভাই বলছে আমি একটা কত বড় চুল আছে আমি কি জানি না। তারপর বলছে কি তুমি কেটে দিয়ে কতটা করবে? ছোট ছোট করতে। বলে কেন চুল কাটবে কেন? মেয়ে লোকের চুল বড় রাখতে হয়, বাড়ির যে বয়স্করা আছে ওদেরকে বলবে চুল ছাড়িয়ে দিতে। মা দেয়। তার বাবা ধরে বলছে ভাই কিন্তু চুল ছাড়িয়ে দিতে বলেছে। বলছে হ্যাঁ দিতে হবে, মডার্ন যুগ, এখন যা বলবে তাই শুনতে হবে। ভালো রকম জড়িয়ে গেছে একেবারে। আরে আমি সে কদিন ওদের বাড়ির একটু অনুষ্ঠান কাজ ছিল, ব্যস্ত, বাড়ি ছিলাম না, তার মাঝখানে দেখ চুলগুলোর অবস্থা কি করেছে। ঘুমাচ্ছে না, মাথা ছেনা দিলে এরা খেয়েছো? খাবো, তোমার এই মাথায় তেল টেল দিয়ে নেই। আমি কিন্তু খেয়ে নিচ্ছি। আমি এবার একটা ঘুম ভাঙানি মন্ত্র জানি। আর যে কোনো মানুষের তো দম লেগে যাবে ঘুম থেকে। আমি তো দাদা মন্ত্রটা দিয়ে দিলে, আমি আগের দিন ফোন করলো দাদা বৌমা কই আমি ঘুমিয়েছি, তাহলে আজ তুই মন্ত্র জানি কিরাম মন্ত্র তো বলে দিলে। আমি তো ঠিক আছে, আমি শুনে নিচ্ছি এবারে ঘুম ভাঙানি মন্ত্রটা। বড় মামা একবার আমাকে একবার ফোন করে বলছে বৌমা
বাড়ি কোনো অশান্তি হবে না, যে যাই বলুক তুই মুখে আমরা থেকে যাবে, আর দেখবে কোনো অশান্তি হবে না। তোমার ছোট মামা কি করতো দেখি পেশেন্ট ফেরো ওইদিকে। এটা দেবো? হ্যাঁ, দাঁড়াও, চুলটা দিক ভাগ করে। ছোট মামা স্কুল থেকে এসে বসে ভাত খাবে, জুতোগুলো খুলে ভাত খাইয়ে উঠে জুতো পরে আবার একটু খেলার মাঠে যাবে। জুতো কেনার খুঁজে পায়, জুতো কই জুতো নেই, খালি পায়ে খেলার মাঠে গিয়ে দেখে সে জুতো ওর পায়। তুই আমার জুতো করেছি কেন? বলে জুতো কি আপন পরে আছে নাকি? তাই দেখি মা কি রান্না হবে আজকে? রান্না তরুণ শাকের ডাঁটা তুলে নিয়ে আসলো, আর ততক্ষণে মাছ করতে বসি। তরুণ শাকের ডাঁটা, কাঁচকলা, আলু, মাছ দিয়ে ঝোল করো, আর ওল শাক দিয়ে আলু দিয়ে চুনো মাছ দিয়ে একটা চচ্চড়ি করো, ওখানে আর একটু মাছের টক করে দাও। ওখানে ওদিক ওঠো, টকটা তুমি করবে, আমি পারবো না। সে নেই হলো, পেছন ঘোরো দেখি, ওদিক ঘোরো, কোন দিকে? ওই দিক ঘোরো, ওই দিক নিচে নামো, দাঁড়িয়ে হচ্ছে না। অনেকদিন পর আজকের মা ঠিকঠাক করে আমার ধরতে পেরেছে। এক কোনায় একা বসে বসে পেয়ারা খাচ্ছিলাম, সেই সময় চিরুনি আর তেল নিয়ে এসে চুলটা ছাড়িয়ে দিয়ে মাথায় একটু তেল দিয়ে দিল মা, আর সেই সঙ্গে বেশ ভালোই লাগছে। আবার কিন্তু ঘুম ঘুম পাচ্ছে। এইবার ঘুমালে আমার দাদা মন তো রাখ। এই ফুলের ডালটা দিদি বাড়ি থেকে নিয়ে আসছি, আমাদের বাড়ি রাখবো, ধুয়ে দেবো। এই বর্ষার সময় তাড়াতাড়ি হয়ে যাবে। ফুলটাও কি সুন্দর কালার দেখো। এখন দিদি ফুলের ডাল দুটো দিয়েছে, দু রকম ফুল, এটাই কোনো ফুল নেই, কুড়ি আছে, তো আমি এই দুটোকে রাস্তার পাশেই লাগিয়ে দেবো। কি সুন্দর তরুণ শাক হয়েছে। এই তরুণ শাকের জালি ডাঁটাগুলো না খেতে খুব ভালো লাগে। মা বললো তরকারি করবো, সেই কারণে হালকা এই যে মাথার দিকের যে ডাঁটাগুলো এইগুলোই কিন্তু কেটে কেটে নেবো, বেশি বড় নেবো না। আর আমার আবার ডাঁটা খুব ভালো লাগে, রোজ একটা করে ডাঁটার তরকারি হয়, তাহলে আমার আর অন্য কিছু দরকার হয় না। মাও কিন্তু আমার মতোই ডাঁটা চেপাতে ভীষণ পছন্দ করে। আর ওই যে দেখুন, ছোটবেলার বন্ধুদেরকেও মনে পড়ে যাচ্ছে যে আমরাও যখন স্কুলে বেরোতাম সবাইকে ডেকে ডেকে নিয়ে বেরোতাম। এই তুই স্কুলে যাবি না, চল চল করে সবাই আমরাও ঠিক এই দল বেঁধেই যেতাম। দেখো ডাঁটাগুলো কি সুন্দর হয়েছে একদম। এতে যতই বেশি দেওয়া হয় এই ডাঁটার তরকারিতে একদম ডাঁটাগুলো খুব কমে যায়। এই মাছ কখন পেয়েছো? ওই আটল দেওয়া ছিল না,
সকালে আটল ঝাড়লাম, ঝেড়ে মোটি মাছগুলো আলাদা করছো মা? হ্যাঁ আর এই সবজিগুলো কি হবে? কলা টলা দেখছি, ওই বেগুন টেগুন। কাঁচকলা, আলু, তরুলির ডাঁটা যেটা মাছে হবে, হুম। আর এই যে ওলের ডাঁটা? আউলের ডাঁটায় চুনো মাইলেরটা চচ্চড়ি করবে না, মাছের টক করে দেবো। ঠিক আছে, কর। চিংড়ি মাছ আছে? আচ্ছা মা, আমি একটু জল আনতে যাচ্ছি। হ্যাঁ যাও এখন তাড়াতাড়ি আস। আর ওই রাস্তার ছিলি বলো, সাবধানে যাস। হুম। সবজি কাটো। জল এনে কি একবার বাজার করে আসবে? ঠিক আছে। ওই দেখুন, ওদিকে কিন্তু বিপ্লব বাবু জল আনতে চলে যাচ্ছে, আর সেই সঙ্গে সঙ্গে একবার বাজারটাও সেরে আসবে, কারণ আমাদের জল আনতে যেতে হয় পুরো বাজারের কাছে। কষ্ট হয়েছে বলো কাদা রাস্তায়? সমস্যা হচ্ছে, কোনো দুটো জায়গায় ভাঙা আছে। হুম। বাবা কোথায়? বাবা একটু ঘরে পেছনে গেছে, কাজ ও করছে। বাবা, ড্রামটা একটু পড়ে গিয়ে ফেটে গিয়েছিল বুঝলে? কোনটা? এই যে যেটা জল পড়ছে। আর কি করা যায়? ছাড়ো দেখি, সাইকেল ছাড়ো। আস্তে আস্তে। মামা, কত দূর তোমার? হাঁড়ি কড়াইগুলি একটু কালি ছই মেখে দিয়ে যাবো, তাড়াতাড়ি আসছে। রান্না জোগাড় হয়ে গেছে? হ্যাঁ। দি, হ্যাঁ বলো। কতক্ষণ লাগবে তোমার আর? এই তো হয়ে গেছে, আর একটা সবজি ধুতে পারলে হয়ে যাবে। আচ্ছা, আমি একটু মাঠের দিকে যাচ্ছি সার ছড়াতে। আচ্ছা ঠিক আছে। প্রিয় দর্শক বন্ধু, আমি এই মুহূর্তে মাঠে এসেছি, একটু সার ছড়াতে হবে। আমাদের যে ধান বীজ ফেলা হয়েছিল সেগুলোর একটু গ্রোথ কম আছে, যার জন্য একটু সার ওষুধ প্রয়োগ না করলে একেবারেই হচ্ছে না। বাড়িতে এই মুহূর্তে মা এবং সাথী দুজনেই রান্নার কাজে ব্যস্ত আছে, বাবাও ব্যস্ত আছে। তো কাজেই আমি জমিতে একাই এসেছি, সার ওষুধটা একটু প্রয়োগ করব, আর ধানের কেমন গ্রোথ হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। চাতরের এই অংশে যেটাই ঘাসের মতো দেখা যাচ্ছে, এটাই হচ্ছে ধানের ছোট্ট চারা গাছ। আমি আরও কাছ থেকে দেখাচ্ছি। আশা করি এবারে বুঝতে পারছেন ধানের ছোট্ট ছোট্ট চারা গাছগুলি জমিতে হয়েছে। একটু গ্রোথ কম হওয়ার জন্য এই মুহূর্তে আমাকে সার প্রয়োগ করতে হবে। আর দেখুন, চাতরের মধ্যে কিন্তু এই মুহূর্তে কোনো জল নেই, কিন্তু চাতরের এ পাশে প্রচুর পরিমাণে জল, অর্থাৎ এপারে জল থাকবে, কিন্তু ভিতরে বিশেষ কোনো জল কিন্তু এই মুহূর্তে রাখা যাবে না। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে আমরা বীজতলা ফেলার আগে পাখির হাত থেকে ধানকে রক্ষা করার জন্য, বীজতলাকে রক্ষা করার জন্য আমরা এই জাল বিছিয়েছিলাম। আমাদের এই পদ্ধতি ভীষণভাবে কাজে দিয়েছে। সেভাবে কোনো পাখি এসে ধানকে নষ্ট করতে পারেনি। তো আমি এখন এই মুহূর্তে জমিতে সার প্রয়োগ করতে যাচ্ছি, আপনারা একটু সঙ্গে থাকুন।
তো জমিতে এই মুহূর্তে সার প্রয়োগ শেষ করলাম। চলুন এবার বাড়ির দিকে যাই, দেখি বাড়িতে আর কি কি কাজকর্ম পড়ে আছে। বাড়িতে ঢুকতেই চোখে পড়ছে মা মনে হয় একটা ছিপ দিয়েছে। ও মা, মা গো, তুমি কোথায় গিয়েছিলে? আর বলছি ওইখানে ছিপ পাতায় খাপ কে পেতেছে তুমি? কি জন্য? তাই? আচ্ছা, আমি দেখলাম, ওই যে আমি জিজ্ঞেস করতে আসলাম। আর সাত ছড়ানো হয়ে গেছে। খালি চান করবো তা দীপশিকা স্কুলে আসা বললো ঠাকুরমার দেখা করতে। মা ওদিকে স্নান সেরে ঠাকুর পূজা দিতে গেছে, আর আমি এদিকে রান্নায় জোগাড় করে রান্না করতে বসে গেছি। অলরেডি ভাত আর একটা তরকারি হয়ে গেছে। বাবা একটু তাড়াতাড়ি খেতে চায়, তো বাবার মতো হয়ে গেছে। আর এখনো দুই একটা পদ হবে, সেটা বাবা ধীরে ধীরে হয়ে যাবে। বাবার খেতে খেতে পদগুলো হয়ে যাবে। কি কি রান্না হচ্ছে একটু যদি আমাকে এখন বলবে না খাওয়ার সময় বলবে? খাওয়ার সময় শুনো। আচ্ছা ঠিক আছে। আর তুমি ভালো আছো? কারণ একটা পদ নিয়ে একটু কনফিউশন আছে যে ঝাল হবে কি টক হবে। আচ্ছা, তো শেষে কি ফাইনাল হলো? এখনো ফাইনাল হয়নি। রাত তারপর যখন মনে হবে যেটা টক করা যাবে কি ঝাল করতে হবে তখন। আচ্ছা, আমি যে প্রশ্নটা করেছিলাম, তুমি কেমন আছো? ভালো আছি। আচ্ছা, খিদে পাচ্ছ, হাতলো। কি রান্না হয়েছে মা? ওটা ওই ওল শাকের ডাঁটা আর আলু আর চিংড়ি মাছ ভাজা। শুধু মাছ ভাজা নাকি? ওটা মাছের ঝাল। আর এটা? ওটা কাঁচকলা, আলু, মৌটি মাছ আর তরুলের ডাঁটা ঝোল। ও অলিভিয়া, তুমি ভাত খেয়েছ? কার্টুন দেখছো? আর দিদি কোথায়? ঐশিকা কোথায়? ওষুধ স্কুল? ও স্কুল। আর ঠাকুরমা কি করছে? জ্যাঠাদের বাড়ি? কেউ হোল্ডে দেখছে। ও ঐশিকা তো স্কুলে গেছে। ও অলিভিয়া, তা তুমি জ্যাঠাদের সাথে বাড়ি যাওনি কেন? হ্যাঁ জ্যাঠা? ও ঠামার ব্যথা, তাই জ্যাঠামশাই নিয়ে গেছে? তোরা কি করছো সঙ্গীতা? আমরাও ভাত খাতে বসছি সবে। কি রান্না হয়েছে তোমাদের? বলো অলিভিয়া, বলো, আমি শুনতে পাচ্ছি। তুমি ভালো আছো? ও যখন বলবে কোনে তখন ও আমার কাছে ডাইরেক্ট ফোন করবে কোনে। এখন আবার নতুন করে ধান কিনে ফেলবো, সে অনেক ঝামেলা। কি গো মা? তুমি মাছ ধরে তোর মাথা তাড়াতাড়ি। মাছটা পড়িনি, আমরা খেতে খেতে ছুটে আসলাম। চলো এসো এসো সবাই এসো, সে যখন পড়বে কোনো দেখা যাবে। এসো। ভালো লেগেছে আমার? তোমার কেমন লেগেছে? ভালোই লেগেছে, খুব সুন্দর রান্না বান্না, খাওয়া দাওয়ার সামনে দেখি খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সাথী। খেতে বসে দুটো জিনিস ঘটলো,
একটা হচ্ছে মা ছিপ দিয়েছিল, তো সেটাই সাথীর মনে হয়েছিল যে মাছ পড়েছে, কিন্তু কোনো একটা কারণে মাছটা পড়েনি। কি মা? এটা একটা হলো। আর এই মুহূর্তে ছোটো মামা বাড়ি থেকে ফোন করেছিল। ছোটো মামারা তো প্রায় সময় ফোন করছে, কিন্তু এই মুহূর্তে ফোন করেছিল, সেটা আমরা ক্যামেরাবন্দি করতে পেরেছি। তো এই দুটো ঘটনা এখনই ঘটলো। তো যাই হোক, পর্বটা এখানেই শেষ করছি। কেমন লাগছে আমাদের পর্বগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যারা প্রথমবারের জন্য দেখলেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন। আর হ্যাঁ, সদা সর্বদা সাথী বিপ্লব ব্লগের প্রতি জুড়ে থাকবেন।